মায়ের জন্য দোয়া কামনায় রোববার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বরণে প্রস্তুত বগুড়া, রংপুর। আমাদের নেতাকর্মী উজ্জীবিত, উদ্ভাসিত এবং আনন্দে উৎফুল্ল। আমাদের বাড়ির সন্তান, গ্রামের সন্তান, জেলার সন্তান আসছেন, এটা আমাদের গর্বের, অহংকারের। গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে, মন্তব্য আমির খসরুর। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে। গণতন্ত্র সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। মনোনয়ন পেতে তৃতীয় দিনে প্রায় 200 আপিল। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে জামায়াতের উদ্বেগ, সুষ্ঠু ভোটের প্রত্যয় ইসি সানাউল্লাহর। জকসু নির্বাচনে ভিপি পদে রিয়াজের চেয়ে পিছিয়ে ছাত্রদল সমর্থিত রাকিব। জিএস, এজিএস পদেও এগিয়ে শিবির। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা, জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রবিবার। হত্যা মামলায় সালমান, আনিসুল, দীপুমণি গ্রেপ্তার। আবাসন ঋণের সর্বোচ্চ সীমা 4 কোটি টাকা নির্ধারণ, চাহিদা ও নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় এই সিদ্ধান্ত, বলছে বাংলাদেশ ব্যাংক। আটলান্টিকে তেলবাহী ট্যাঙ্কার ঘিরে ওয়াশিংটন মস্কো উত্তেজনা, নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগে 2 জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এবং নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নয়, বললেন উপদেষ্টা। ভারতে খেলার মতো পরিস্থিতি নেই, দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিবি। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মায়ের মৃত্যুর কারণে কিছুটা বিলম্বে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতে রংপুরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি উত্তরবঙ্গের পথে পথে এবার খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তিনি। 4 দিনের সফরে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। প্রায় 17 বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরে গণজোয়ারে সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 দিনের মাথায় মাকে হারানোর শোকের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। চলতি পথে সিরাজগঞ্জেও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলে অংশ নেবেন তিনি। আমাদের অনুভূতি এক কথা প্রকাশ করতে গেলে আমাদের আনন্দের শেষ নেই। তিনি সিরাজগঞ্জেই প্রথম পা রাখবেন, এর জন্য আমরা সিরাজগঞ্জের আপামর জনতা সকলেই খুশি। ওই দিন রাত্রি যাপন করবেন বগুড়ায়। প্রায় 19 বছর পর বাপ দাদার বসত ভিটায় তারেক রহমানের আগমন ঘিরে সাজ সাজ রব বগুড়া জুড়ে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তিনি। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরাও। তারেক রহমান যখন বগুড়া আসছেন, এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তো মানুষের এত আগ্রহ, এত তাদের উচ্ছ্বাস, আনন্দ যে আমরা তারেক রহমান আসছে, আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ম্যাডামের দোয়ায় অংশগ্রহণ করতে হবে। আমরা ওনাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছি, অধীর আগ্রহে আছি। বগুড়ায় রাত্রি যাপন করে পরের দিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন তারেক রহমান। বরণে এসব জেলায় রয়েছে নানা প্রস্তুতি। মায়ের মৃত্যুর কারণে দেরি হলেও রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। তার নানার কবর জিয়ারত, তার খালার কবর জিয়ারত ইনি এখানে করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে যেসব যোদ্ধা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন। পরে রাত্রি যাপনের জন্য রংপুরে ফিরবেন। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন। উৎসাহ উদ্দীপনার সঙ্গে সবাই ওনার অপেক্ষা আছে, কবে পঞ্চগড়ে আসবেন। আমাদের প্রিয় নেতা আসলে তার ঢল নামে যাবে। তারেক রহমানের সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। বাংলাদেশ গড়তে তার ঘোষণা দেয়া 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি, এমনটি মন্তব্য করেছেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে
এসব কথা বলেন তারা। এদিকে গুলশান কার্যালয়ে বুধবারও ব্যস্ত সময় কাটিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার সঙ্গে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের কোনো উদ্বেগ নেই। বুধবার বেলা 11:15টার দিকে গুলশান এভিনিউয়ের বাসা থেকে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন দফায় দফায়। ঢাকা 17 আসনের সার্বিক পরিস্থিতি জানতে মত বিনিময় করেন গুলশান, বনানী ও ভাসানটেক থানার নেতাকর্মীদের সঙ্গে। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়, সেগুলো বলেছেন। বিকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনা করেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আগামী নির্বাচন নিয়ে। চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে দে ডোন্ট এক্সপ্রেস এনি ভিউজ। এটা ইটস ইন্টারনাল ম্যাটার। হ্যাঁ, দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and Prime Minister. ম্যাডামের ব্যাপারে ওনারা কন্ডোলেন্স জানাইছেন। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দলের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনে জোটের প্রার্থীদের অবস্থান নিয়ে কথা বলেন তারা। অল্প কিছু আসনে আমরা আসন সমঝোতা করেছি, সেখানে যদি আবার বিএনপির প্রার্থী থাকে, এটা বিএনপির জন্য কিন্তু একটা ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়ায়, যে দলের শৃঙ্খলা বা নেতারা দলের কথা শুনছেন না। তো চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিশেষ করে আমাদের মিত্র সংগঠন সমূহের যেসব আসনে স্বতন্ত্র প্রার্থী আছে, সেই সমস্ত প্রার্থীদেরকে ডেকে কথা বলবেন এবং তাদেরকে আমাদের সাথে কাজ করানোর নির্দেশনা দিবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে এগিয়ে যাবেন তারেক রহমান। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্য এক অনুষ্ঠানে আব্দুল মঈন খান বলেন, দেশে এখন নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোন শক্তি বা কোন পরাশক্তি কোনদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণেই বাংলাদেশের গণতন্ত্র অনেক দূর এগিয়েছে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মতো। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। একটি দলের প্রতি প্রশাসনের বিশেষ আনুগত্য প্রকাশ পাচ্ছে, তাই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, এমনটাই অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার বিকেলে ইসিতে যান দলটির প্রতিনিধিরা। এদিকে এক আলোচনা সভায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারে নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার মতো। অন্যদিকে নির্বাচনের মনোনয়ন পেতে তৃতীয় দিনে 295টি আপিল জমা পড়েছে। আর মাত্র 2 দিন, তাই আপিল দাখিলে মনোনয়ন প্রার্থীদের ভিড় চোখে পড়ার মতো। তৃতীয় দিনে আপিলের সংখ্যা 131। আমার কাছে মনে হয়েছে যে আপনার রিটার্নিং অফিসার মহোদয় এটা খুব বেশি যাচাই বাছাই না করেই তিনি এটা বাতিল করেছেন। বুধবার বিকালে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করে জানান, কমিশনকে ডিসি-এসপির কোনো তালিকা দেয়নি তারা, তবে তুলে ধরেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা।
সেখানে বৈষম্যটার কথা বলছি, এবং বৈষম্যটা হচ্ছে এই জন্য যে ওই সমস্ত জায়গার ডিসিদের মানসিকতার কারণে, যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করে এবং কাউকে পছন্দ করতে চায় না, তারা চেষ্টা করছে এটা করার জন্য। এদিকে আগারগাঁওয়ে এক আলোচনায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবার সুষ্ঠু নির্বাচন করতে হবে। আমরা সম্মিলিতভাবে আমাদের জাতির প্রত্যাশা ডেলিভার করতে পারবো, আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন ঘিরে 300-র বেশি পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আপিল করেছিলেন, পেয়েছেন 81 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। আগামী নির্বাচন অতীতের মতো পাতানো হতে পারে, এমন আশঙ্কা জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। বুধবার সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত। জামায়াত নির্বাচিত হলে সব দলের সাথে সমন্বয় করে সরকার গঠন করবে। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এক ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। দর্শক, রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, রাত 8:45টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাটিতে থাকা স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়। তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা 5 রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, এই ঘটনার সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত একটু জানতে চাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পান্থপথের বিআরবি হাসপাতালের সামনে। এখানে কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে যে স্বেচ্ছাসেবক দলে যিনি নেতা রয়েছেন আজিজুর রহমান মুসাব্বির, তিনি কিন্তু আর আমাদের মাঝে নেই। এবং নিউজ 24কে কিন্তু তেজগাঁওয়ের যে ডিএমপির যিনি কর্মকর্তা রয়েছেন এডিসি, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে আজিজুল রহমান মুসাব্বিরকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন কিন্তু তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখার চেষ্টা করা হয়, কিন্তু এর মধ্যেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এবং আজকে কিন্তু রাত 8:40 দিকে এই নৃশংস হামলা ঘটনা ঘটে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে পান্থপথের এই হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে কিন্তু এরই মধ্যে স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন, যেহেতু আজিজুর রহমান মুসাব্বির তাদের সবারই খুব প্রিয় ছিল এবং এই অঞ্চলের মানুষের কাছে কিন্তু তিনি খুব সক্রিয় একজন কর্মী হিসাবে পরিচিত। ঠিক সে কারণে কিন্তু তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু এখানে এসে এরই মধ্যে জড়ো হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু আজিজুর রহমান মুসাব্বিরের মৃতদেহ এখান থেকে বের করা হয়নি। তবে জানা গিয়েছে কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে বের করা হবে। আর ঠিক শেষবারের মতো তাকে দেখার জন্য কিন্তু এরই মধ্যে এই হাসপাতালের সামনে ভিড় জমিয়েছে তার নেতাকর্মীরা। তো বিআরবি থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জোকসু নির্বাচনের ফলাফলেও জাকসুর ছায়া। ভোট শেষ হওয়ার প্রায় 30 ঘন্টা পার হলেও এখনো ভোটের পুরো ফলাফল প্রকাশ করা যায়নি। ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের চেয়ে এগিয়ে গেছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। 39টি কেন্দ্রের মধ্যে 30টিতে শিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম 4005 ভোট পেয়ে এগিয়ে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের AKM রাকিব পেয়েছেন ৩,৫০৯ ভোট, আর জিএস ও এজিএস পদেও এগিয়ে শিবির সমর্থিত প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন একদিন পেরুলেও ফলাফল ঘোষণা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম এমন ভোট উৎসবে ফলাফল প্রকাশে ধীর গতি ভাবাচ্ছে জবিয়ানদের। বুধবার বিকাল পর্যন্ত 50% বেশি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী AKM রাকিব ও শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের সিরাজুল ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অন্যদিকে এই দুই বড় প্যানেলের জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থী এগিয়ে। একাধিক প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। কেন্দ্রীয় সংসদের জন্য 21টি পদে 157 জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের 13টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে প্রার্থী 190 জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় এসেছে যে প্রত্যেকটা সম্পাদকীয় পদে এবং সর্বোচ্চ যে পদটা ভিপি পদ যদি আমরা কেয়ার করি, প্রত্যেকটা পদেই কিন্তু খুব টান টান উত্তেজনা। সিদ্ধান্ত হয় যে প্রথম হচ্ছে আপনার হাতে গণনা করবে, হাতে গণনা করে এবং হচ্ছে আপনার যে মেশিনে গণনা করবে ওটার সাথে হাতে গণনার যে অ্যাকুরেসি থাকবে সেটা হচ্ছে কন্টিনিউ করবে। তো সেই প্রসেস এখনো চলমান আছে, তো আমরা অপেক্ষায় আছি। নির্বাচন অনেক উৎসবমুখর ছিল, সবাই প্রত্যাশী ছিল যে রেজাল্ট নিয়ে, তো রেজাল্ট যে একটা টান টান উত্তেজনা এটা আমরা অলরেডি ফিল করছি। মেশিন দিয়ে করতে একটা মেবি ঘন্টায় 3টে ডিপার্টমেন্ট কভার করা যাচ্ছে, সো এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে একটু সময় লাগছে এবং এটাকে খুব খারাপ নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নাই। এটা খুবই সামনাসামনি হচ্ছে। প্রার্থী, ক্যান্ডিডেট, পোলিং এজেন্ট, সাধারণ শিক্ষার্থী সবার সামনে খুব ওপেনলি ব্যাপারটা ঘটতেছে। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা 5 ঘন্টা বন্ধ থাকে। পরবর্তী সময় নির্বাচন কমিশন, প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আলোচনার পর 12:30টার পর পুনরায় শুরু হয় ভোট গণনা। ফলাফল ঘোষণায় এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচন কমিশনার ডক্টর জুলফিকার মাহমুদ বলেন, OMR মেশিনে ও ম্যানুয়ালি গণনা চলছে। একই ব্যালটে যখন অনেকগুলো ভোট দেয় তখন কিছু ভোট ভুল করে, কিছু ভোট সঠিক দেয়। এই ভোটগুলো আমাদেরকে ম্যানুয়ালি কাউন্ট করতে হয়। এই সংখ্যাটা যত কম হয় আমাদের সময় তত কম লাগে। তো কিছু কেন্দ্রে আমরা এই ধরনের কিছু ভোট পাচ্ছি যেগুলো ম্যানুয়ালি যোগ করতে হচ্ছে, তাছাড়া সব যেগুলোতে নাই সেগুলো খুব দ্রুতই হচ্ছে। এই ভোট গণনা বাইরে একাধিক মনিটরে দেখানো হয়। যোগসু নির্বাচনে মোট ভোটার 16,665 জন, আর ভোট কাস্ট হয়েছে 77%। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, যোগসু নির্বাচনের ভোট গণনার সবশেষ কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন? ধন্যবাদ সাদিয়া। এখন পর্যন্ত 33টি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু অপেক্ষা করছেন যে ফলাফল ঘোষণার যে অপেক্ষায়, কারণ নির্বাচনের পরে প্রায় অনেকটাই সময় কেটে গেল, এখনো কিন্তু পুরোপুরি ফলাফল ঘোষণা করা হয়নি। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 33টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পরে সেখানে কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত যিনি ভিপি প্রার্থী রিয়াজ, এবং একই সঙ্গে জিএস পদেও কিন্তু যিনি শিবিরের আরিফ, তিনি কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। এখন যে দেখার বিষয়, কারণ 38টি কেন্দ্রীয় সংসদ এবং একটি হল সংসদ নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। সেখানে এখন কতটা এই ফলাফল যেটি এখন পর্যন্ত যেটি শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন সেটি আসলে তারা নিশ্চিত করতে পারেন কিনা, কিন্তু যেটি ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু আরো কয়েক ঘন্টার মতো সময় লাগতে পারে পুরোপুরি ফল ঘোষণা করার পরে। সে কারণে কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে ভিতরে যেখানে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানেও যেমন সবাই অপেক্ষা করছে, একই সঙ্গে বাইরে কিন্তু মনিটর দেয়া হয়েছে, সেখানেও কিন্তু আমরা বহু ছাত্রছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে অপেক্ষা করতে দেখছি, কারণ অনেক সময় গড়াচ্ছে, দীর্ঘ সময় এখনো ফলাফল ঘোষণা না হওয়ার পরও কিন্তু তাদের যে ক্লান্তি চোখে মুখে এখনো আসছে, তারা অপেক্ষা করছেন যে নতুন নেতৃত্বে আসলে তাদের কে আসছেন সেই ফলাফলের অপেক্ষায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাচঙ্কের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 11 জানুয়ারি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিজেরা ইন্টারনেট বন্ধ করে লাইন পোড়ানোর তথ্য ছড়িয়ে দেয়, সেই দায় শিক্ষার্থীদের ওপর চাপায় আসামিরা। শীতে জবুথুবু উত্তরের জনপদ, গরম কাপড়ের অভাবে কাঁপছে এই অঞ্চলের হতদরিদ্র মানুষ। ঠিক এই সময়ে গাইবান্ধায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজি ও বিপিএল এর দল রংপুর রাইডার্স। ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিকের রিপোর্ট। হাড়কাঁপানো শীতে জবুথুবু উত্তরের জনপদ। উত্তরে হাওয়ায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে অনেককে রাত কাটাতে হচ্ছে নির্ঘুম। ঠিক এই দুঃসময়ে গাইবান্ধার প্রায় 4000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজি। উষ্ণতা ছড়িয়ে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজির সাথে বুধবার দুপুরে গাইবান্ধার বোয়ালি ইউনিয়নের সাহেব আলী স্কুল মাঠে কম্বল নিয়ে হাজির হয় বিপিএল এর দল রংপুর রাইডার্সও। দুপুরের তীব্র শীতেও শত শত মানুষ জড়ো হন কম্বলের আশায়। কম্বল হাতে পেয়ে আবেগে আপ্লুত অনেকেই। প্রথমে শীতে কম্বল পেল, এর আগে তো আর পাইনি, আর এর আগে কেউ দেয়ও নি। আমাকে কম্বল দিলে আমরা খুব খুশি। নামাজ পড়বো আর কব আল্লাহ ভালো থুক আবার দিন দিতে পারে। বসুন্ধরা গ্রুপ এই কম্বল দিয়ে আমাদের খুব উপকার হলো। শীতের সময় আমরা একটু শীতের নিবারণ পেলাম। আমাদের কম্বল দিতে শীতকালে আমাদের এখন বাচ্চা কাচ্চা নিয়ে খুব আরামে থাকবো। গ্রুপ থেকে কম্বল দিতেছে, আল্লাহ তার ভালো করুক শীতের সময়। বসুন্ধরা গ্রুপ থেকে আমাদের কম্বল দিল। গাইবান্ধাতে প্রচুর শীত করছে, এই কারণে আমার কম্বল পাওয়া খুব উপকার হলো। রংপুর রাইডার্সের হেড অফ অপারেশনস তাজভিরুল ইসলাম অভি বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় মানবিক এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। শীতকালে আমরা প্রতি বছরই দিয়ে থাকি। আমার মনে আছে এর আগে আমি নিজেই 2018-তে এসে রংপুরেও দিয়েছিলাম। আর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, যেটা বসুন্ধরা গ্রুপেরই একটা প্রতিষ্ঠান, আমরা বসুন্ধরা থেকে প্রত্যেক শীতেই কম্বল, শীতবস্ত্র ডোনেট করে থাকে। আর এইটার মধ্যে প্রায়োরিটি অবশ্যই নর্থ বেঙ্গল অনেকটাই পায়, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি শীত এই এলাকায় পড়ে। তারা যাতে এই শীতটাকে সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে, তাদের হেল্পের জন্য আমরা এটা করছি এবং আমরা এটা কন্টিনিউশনও রাখার প্রমিস করছি যে এটা যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমরা এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ও আবাসন খাতে বাড়তি চাহিদা বিবেচনায় আবাসন ঋণের সর্বোচ্চ সীমা নতুন করে 4 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। একটি পরিপত্রে এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একজন গ্রাহককে ব্যাংক সর্বোচ্চ কত পরিমাণ আবাসন ঋণ দিতে পারবে তা নির্ভর করবে সেই ব্যাংকের খেলাপি ঋণের উপর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিষয়ে আগের যেসব সার্কুলার ছিল সেগুলো বাতিল করে এই নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। গতকাল পরিপত্র জারি করে ভোক্তা ঋণ সংক্রান্ত প্রুডেন্সিয়াল রেগুলেশনের 23 নম্বর বিধিতে এই সংশোধন করে বাংলাদেশ ব্যাংক। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগে সমুদ্রপথে একের পর এক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। উত্তর আটলান্টিক থেকে একটি এবং ক্যারিবীয় সাগর থেকে আরেকটি তেলবাহী জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দাবি, এগুলো অবৈধ কর্মকাণ্ড ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের সঙ্গে জড়িত। বুধবার উত্তর আটলান্টিক মহাসাগর থেকে রুশ পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দের ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনী। এর পরপরই
ক্যারিবীয় অঞ্চলে আরও একটি ট্যাঙ্কার আটক করেছে। মস্কোর দাবি, অন্য দেশের নিবন্ধিত জাহাজের বিরুদ্ধে বল প্রয়োগের অধিকার কোনো রাষ্ট্রের নেই। ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর বিষয়ে অনড় বিসিবি। এমন অবস্থান জানিয়ে আবারও আইসিসিকে চিঠি দেবে বোর্ড। বুধবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনার পর এই কথা জানান বিসিবির সভাপতি। এদিকে উপদেষ্টা বলেন, ভারতে বিশ্বকাপ খেলার মতন পরিবেশ এখন আর নেই এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।